This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো টপ 10 ব্রেকিং নিউজের দিকে। ব্রেকিং নাম্বার 1, পুরে ঝাড়খণ্ড নিউ টাউনের বাংলাদেশি কলোনি নিউ টাউনের ঘুনি এলাকায় ঝুপড়িতে ভয়াবহ আগুন। এসআইআর আবহে বারবার শিরোনামে আসে ঘুনি বস্তির নাম। এসআইআর এর শুনানির আগে সেই ঘুনি বস্তিতেই আগুন, অনেকেই অন্তর্ঘাতে প্রশ্ন তুলছেন। ব্রেকিং নাম্বার 2, মেসি কাণ্ডে রাজ্য প্রশাসনের ভুল ছিল, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল, প্রশাসনের সমালোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেসি কাণ্ডে রাজ্য প্রশাসনের ভুল ছিল বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ব্রেকিং নাম্বার 3, যারা আদিক্ষেতা করেছে তাদের জবাব দিতে হবে, নাম না করে অরূপ বিশ্বাসদের ঠেস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রেকিং নাম্বার 4, বাংলার এসআইআর বিজেপির প্রত্যাশা পূরণ করেনি, খসড়া তালিকা দেখে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশ্য মুখ থুবড়ে পড়েছে, মন্তব্য অভিষেকের। ব্রেকিং নাম্বার 5, কাল থেকে শুনানির নোটিশ দেওয়া শুরু, দিন 7 পর থেকে শুরু হবে শুনানি। এসআইআর এর শুনানি শুরু হচ্ছে 7 দিন পর। ব্রেকিং নাম্বার 6, ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে জামাতের হুজ্জতি, ভারতীয় হাই কমিশনারকে কট্টরপন্থীদের হুমকি, বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের, বাংলাদেশকে ঝুমঝে দিতে চায় দিল্লি। ব্রেকিং নাম্বার 7, পাহাড়ে চাকরি গেল 313 শিক্ষকের, জিটিএ নিয়ন্ত্রিত এলাকায় বেআইনি নিয়োগের অভিযোগ, চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। ব্রেকিং নাম্বার 8, পানিহাটি টিএমসি কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, কাউন্সিলর অনুপম দত্তকে খুনে 3 জনের যাবজ্জীবন, অমিত ও সঞ্জীব পণ্ডিত, জিয়াউল মণ্ডলের কারাদণ্ডের নির্দেশ। ব্রেকিং নাম্বার 9, ডানকুনিতে টিএমসি কাউন্সিলরের নাম বাদে বিপাকে বিএলওকে শোকজ নির্বাচন কমিশনের, তৃণমূল কাউন্সিলরকে মৃত দেখানোয় কাটা যায় নাম, কাল শ্মশানে শোরগোল করেন কাউন্সিলর সূর্যদেব। ব্রেকিং নাম্বার 10, 10 নম্বর ব্রেকিং, এসএসসির ভেরিফিকেশনে আরও দাগির খোঁজ মিলল 1327 অযোগ্য প্রার্থী। আজকে ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই আপনাদের দেখাবো সত্যি হাড় হিম করা একটা ঘটনা। আজ সকালে জলপাইগুড়ি শহর লাগোয়া বৈকুণ্ঠপুর জঙ্গল ছেড়ে রাজগঞ্জ ব্লকের বেলাকোবা অঞ্চলে ঢুকে পড়ে 2টো বুনো দাঁতাল। বেলার দিকে আশ্রয় নেয় ওই 2 দাঁতাল স্থানীয় খলকপাড়া এলাকার একটি চা বাগানে। বছর 20 পরে ওই এলাকায় হাতি ঢুকেছে বলে খবর পেয়ে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। টিম নিয়ে ততক্ষণে পৌঁছে যান বেলাকোবার রেঞ্জ অফিসার রাজকুমার পাল, পৌঁছে যায় পুলিশও। কিন্তু অবাক করা ঘটনা, সবাই যখন নজর রাখতে ব্যস্ত, হঠাৎ দেখা গেল একজন ঢুকে পড়েছেন চা বাগানে। মানে একটা ব্যক্তি, বীর দর্পে সেই ব্যক্তি এগিয়ে যাচ্ছেন জোড়া বুনো দাঁতালের দিকে, বারণ করলেও শুনছেন না। তারপর সেই হাড় হিম করা কাণ্ড। প্রথমে বীর উন্নতশীল, তারপর সেই ব্যক্তি আসল সময়ে যখন হাতি জোড়া বুনো দাঁতাল যখন তাড়া করেছে তখন সে চুপসে গিয়ে মার ছুট। দেখুন, সব ভালো যার শেষ ভালো। ক্ষিপ্ত জোড়া বুনো দাঁতালের হাত থেকে কোনো ক্রমে পালিয়ে বাঁচেন ওই ব্যক্তি। কিন্তু এসআইআর এর গুতোয় বা এসআইআর এর তাড়ায় কি তৃণমূলের নাভিশ্বাস ওঠার জোগাড়?
ভয় আরও বেশি করে জড়িয়ে ধরছে তৃণমূলকে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে বাদ পড়েছে 44,786 জনের নাম, যা মোট ভোটারের অর্থাৎ ভবানীপুরের মোট ভোটারের প্রায় 21.71%। গতকাল নবান্ন থেকে বাড়ি ফিরেই ভবানীপুর বিধানসভা এলাকায় তৃণমূলের বিএলএদের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে তৃণমূলের বিএলএদের নতুন করে স্ক্রুটিনি করার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী তথা ওই এলাকার বিধায়ক। তৃণমূল সূত্রে খবর 70, 72 এবং 77 নম্বর ওয়ার্ডে বেশি সংখ্যায় নাম বাদ গিয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এই 77 নম্বর ওয়ার্ডের স্ক্রুটিনিতে বিশেষ নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। বহুতলগুলোতেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বা বলা হয়েছে। বৈঠকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ছিলেন, ফিরহাদ হাকিম ছিলেন, দেবাশিস কুমার ছিলেন এবং ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত যত ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা ছিলেন। ডানকুনি পুরসভার একজন পৌর প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাকে মৃত বলে দেখিয়ে দেওয়া হয়েছে। মানে যাকে নির্বাচন কমিশন মৃত দেখিয়েছে তাকে মেনে নিতে হবে যে সে মরে গেছে। মানে কি চাইছে যে কালীঘাট শ্মশানে গিয়ে যার নাম বাদ গেছে সে গিয়ে চিতায় নিজেকে ঢুকে যাক? ও মুখ্যমন্ত্রীর মাথা ঠিক নেই, উনি পাগলামি করছেন। ওনার হাতে আর বাদ পড়া, কাটা পড়া, বাদ যাওয়া কোনো কিছুই তোলার ক্ষমতা ওদের হাতে নেই। যদি ন্যায্য কেউ ভুলবশত বাদ গিয়ে থাকে তাহলে তার নাম অটোমেটিকই উঠবে। আবার ভয় দেখানো, যাদের নাম কাটা গেছে তাদেরকে ফর্ম সি, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 দিয়ে কিভাবে আবার করে ঢোকানো যায়। মুখ্যমন্ত্রী মিটিং করুন, সেটিং করুন, ফাইটিং করুন, যা খুশি করুন, ওনার দ্বারা আর কিছু করার মতন ক্ষমতা নেই। এই অসভ্যতামর বিরুদ্ধেই মুখ্যমন্ত্রী বলেছেন কোনো জেনুইন ভোটার যদি থেকে থাকেন অথচ অসভ্যতাম করে তার নাম বাদ দেওয়া হয়েছে, তার নাম যাতে ওঠে সেটা ইনশিওর করতে হবে। তৃণমূলের চাপ কি ক্রমেই বাড়ছে? গতকাল খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই নিজের কেন্দ্রের বিএলএদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা এবং লাগোয়া জেলাগুলোর বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা। 22শে ডিসেম্বর বৈঠক হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নামবাদের পরিসংখ্যান দেখে কি তৃণমূল আশঙ্কায় ভুগছে? মুখ্যমন্ত্রী বিএলএদের ডেকেছেন। এখন আর বৈঠক ডেকে কি করবেন? মরা ছেলের কুষ্টি বিচার করতে পারেন, মরা ছেলের কুষ্টি বিচার করতে পারেন, কিন্তু লোকে বলে মরার চুল ছিঁড়ে মরার ওজন কমানো, সে আর ব্যবস্থা আপনার হাতে আর নাই। জননেত্রী সেদিনকে নির্দিষ্ট রূপরেখা দেবেন এবং জননেত্রীর সাথে সেদিনকে সেই বৈঠকে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি মিটিং করলেও হারবেন, মিটিং না করলেও হারবেন। যত কথা বলবেন তত ভোট কমবে আপনার। এখন সাউথ 24 পরগনায় বলা হচ্ছে 22 লক্ষ মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সাউথ 24 পরগনা মানে ডায়মন্ড হারবার মডেল। কিভাবে ডায়মন্ড হারবার মডেলের স্রষ্টা 8 লাখ না কত লাখ ভোটে জেতে, সেগুলো তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। রাস্তায় আন্দোলনের রূপরেখা সম্ভবত জননেত্রী সেদিনকেই দিক নির্দেশ করবেন। একজনও ভোটার কি এসে বলছে যে আমাকে ভোটার লিস্টে মেরে ফেলা হয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে জীবিত? এরকম তো নয়। সজল স্যার আছে স্যার, স্যারের গুঁতোয় বেশ কিছু জায়গায় জ্যান্ত মানুষকে মৃত দেখানো হয়ে গেছে, ভুল তো হয়েছে, আমরা দেখাচ্ছি সেই ছবি। এবার দেখুন স্যারের ম্যাজিকে চোখের সামনে যাদের দিব্যি দেখতে পাওয়া যাচ্ছে তাদেরকেই নিখোঁজ দেখিয়ে দেওয়া হয়েছে। উদাহরণ দিই, বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েতের 15 নম্বর বুথের 7 জন ভোটার দুলাল মৃধা, ইয়ারুন বিবি, সোমা স্বর্ণকার, শিখা মণ্ডল, মীরা চক্রবর্তী সহ 7 জনের নাম নেই খসড়া ভোটার তালিকায়। আমার 2002 সালে ভোটের লিস্টে নাম আছে, তা সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে। আমাদের ভোটটা গেল কোথায় কেটে? বলেছে যে তোমরা নিখোঁজ। আমরা এর জন্য আমরা আতঙ্কিত। বিডিও অফিসের নির্দেশেই তিনি ওই 7 জন সহ মোট 29 জনকে নিখোঁজ দেখিয়ে দিয়েছেন। নাটের গুরু তাহলে কি বিডিও অফিস? এই যে বাদ গেছে তার দায়ভার কার? তারা বলছে আপনার ব্যর্থতার জন্য এরকম হচ্ছে। না, এটা আমাকে বিডিও অফিস থেকেই করতে বলেছে। বিডিও অফিস থেকে কি করতে বলেছে? আনট্রেসেবল দেখিয়ে দিতে। এর ফর্মই ফিল আপ করা হয়েছিল, অনলাইনে ডিজিটাইজড করা হয়েছিল। এবার আবার ফর্ম ফেরত আসে, 32টা এরকম ফর্ম ফেরত আসে। তখন আমি বিডিও অফিসে জানাই এগুলো কি করব।
তখন বলে এগুলো আনট্রেসেবল দেখিয়ে দিতে। তখন তার মধ্যে আমি যাদেরকে পাই 3 জন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে দেয়, বাকি থাকলো 29টা। এই 29টা আনট্রেসেবল দেখাচ্ছে। এর দায় সম্পূর্ণ বিডিও অফিস এবং ইলেকশন কমিশনের। বিডিও অফিস আমি জানিয়েছি, বলেছে এদের হিয়ারিংয়ে আসতে হবে, হিয়ারিংয়ে আসলে সব সমস্যার সমাধান তারাই করে দেবে। আরে দেখো দেখো দেখো, এ আবার কেমন কথা? বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তার সেই এক কথা, কোনো অভিযোগ তিনি পাননি, বৈধ কারো নাম বাদ যাবে না। আমরা যখন বিডিওর সঙ্গে যোগাযোগ করি, বিডিও বলেন যে তার কাছে এরকম কোনো কমপ্লেন এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে, না আছে সমস্যা, আমি পুরোটা না জেনে তো আপনাকে বলতে পারবো না। আমার কাছে কোনো কমপ্লেন আসেনি, এলে নিশ্চয়ই দেখবো। যদি জেনুইন ভোটার হয় কেন নাম বাদ দেবে? এসআইআরকে কেন্দ্র করে হৈ হৈ কাণ্ড। খসড়া তালিকা প্রকাশের পরই দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। একটাই কথা, বাড়ি বাড়ি যান। কি আশ্চর্য, একই কথা বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী বলছেন তার রাজ্যে 4 কোটি ভোটারের নাম বাদ পড়ে গেছে। আবার যাদের নাম বাদ পড়েছে তাদের 90%ই বিজেপির ভোটার বলে দাবি করছেন যোগী। उत्तर प्रदेश की आबादी है 25 करोड़। मतदाता सूची में नाम होने चाहिए कुल 64%। अब 18 वर्ष से ऊपर का मतदाता सूची में नाम होना चाहिए, तो ये संख्या होनी चाहिए 16 करोड़। और मतदाता सूची में एसआईआर के बाद जो मतदाता सूची में नाम आए हैं वो कितने आए हैं? 12 करोड़। ये 4 करोड़ का जो गैप है, 2025 की जो मतदाता सूची थी जनवरी 2025 की, उसमें कुल नाम थे 15 करोड़ 44 लाख। ये संख्या बढ़नी चाहिए 15 करोड़ 44 लाख से 16 करोड़ तक, लेकिन ये संख्या बढ़ी नहीं है, घटी है। 15 करोड़ 44 लाख से घट करके ये हो गई है 12 करोड़। ये जो 4 करोड़ का गैप है, ये मिसिंग है। ये आपका विरोधी नहीं है, इसमें से 85 से 90% आपका मतदाता है। याद करना, मैं आप सबसे कहूंगा, अब ड्राफ्ट सूची आ रही है आपके पास, आने लग गई, उसकी नकल मिलने लग गई, उसका एक बार अवलोकन कर लीजिए। কিন্তু মুশকিল হচ্ছে উত্তরপ্রদেশে তো এখনো খসড়া ভোটার তালিকা প্রকাশিতই হয়নি, পাবলিক তো জানতেই পারেনি। তাহলে যোগী 4 কোটি নাম বাদ পড়ার কথা বলছেনটা কি করে? কি করেই বা তিনি বলছেন যে খসড়া তালিকা হাতে পেয়েছেন বা হাতে পাওয়ার কথা? এ তো অদ্ভুত ব্যাপার। 11ই ডিসেম্বর নির্বাচন কমিশন জানিয়েছিল যে উত্তরপ্রদেশে 99.61, আবার বলি 99.61% ফর্ম ডিজিটাইজেশন কাজ শেষ হয়ে গিয়েছে। তার মানে তো প্রায় কাজ গুটিয়ে আনা হয়েছে। তারপরও নির্বাচন কমিশন এসআইআর এর কাজ 26শে ডিসেম্বর পর্যন্ত বাড়ালো কেন? সঙ্গত প্রশ্ন। উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 31শে ডিসেম্বর। গত রবিবার নতুন রাজ্য সভাপতিকে বরণ করার অনুষ্ঠানে যোগীর নির্দেশ, বাড়তি 14 দিন সময়কে কাজে লাগাতেই হবে। 14 दिन का नया समय बढ़ाया है, यानी आज के दिन से अगर आप लेंगे तो आपको 12 दिन का नया समय मिला हुआ है। ये 12 दिन का बेहतर उपयोग, जो छूट गए हैं एसआईआर के लिए 12 दिन का समय अभी बाकी है। जो नए नाम भरने हैं उसके लिए भी आपके पास समय है। चुनाव में आपकी मेहनत 3/4 इस एसआईआर की सूची रिफाइंड हो जाएगी, तब केवल 1/4 मेहनत आपको विधानसभा चुनाव में करना होगा। और धड़ल्ले के साथ 3/4 सीट भारतीय जनता पार्टी और गठबंधन के प्रत्याशी उत्तर प्रदेश में जीतेंगे। বাংলার শিক্ষার তো ঘোর সংকট, রোজ আপনাদের দেখাই, তাতে আরো নতুন নতুন উপাদান রোজ যোগ হচ্ছে। চারপাশ থেকে শিক্ষা যেভাবে প্যাঁচে পড়েছে, শেষে হরিবোল বলে খই ছড়াতে না হয়। একেবারে শিক্ষার অন্তর্জলি যাত্রা না,
চাকরি চুরির চোঁয়া ঢেকুর তোলার আগে এটা কোনো স্টার্টার দিচ্ছি না, বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই বলছে টোটকাটা। প্রাথমিক স্কুলগুলোয় গিয়ে একবার খোঁজ নিন আপনারা, পারলে বাড়ির কাছে যদি প্রাইমারি স্কুল থাকে। প্রধান শিক্ষকরা মাথার চুল ছিঁড়ছেন এখন। সত্যি বলছি, স্কুলে প্রাথমিকের ফাইনাল মূল্যায়ন, জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, একের পর এক ইভেন্ট, কিভাবে যে ম্যানেজ করবেন বুঝতে পারছেন না প্রধান শিক্ষকরা, দিশেহারা অবস্থা। আরে স্কুলে যে শিক্ষকরাই আসছেন না, আসবেন কি করে? কমিশনের হুকুম তামিল করতে গিয়ে তো কদিন নাওয়া খাওয়াই হয়নি এই শিক্ষকদের। রোজই নিত্য নতুন নির্দেশ এসেছে বিএলওর কাজ করতে গিয়ে। বিএলও হিসেবে যারা কাজ করছেন তাদের অধিকাংশই কোনো না কোনো প্রাইমারি স্কুলের শিক্ষক, এ কথা সবাই জানে। রাজ্য সরকারই তো এই নামগুলো পাঠিয়েছিল কমিশনের কাছে, তাই না? প্রধান শিক্ষকরা ধরেই নিয়েছিলেন যে একবার খসড়া তালিকাটা বেরিয়ে যাক, আর চাপ হবে না। কিন্তু 15ই ডিসেম্বরের পর শিক্ষকরা স্কুলে আসবেন এটাই ভেবেছিলেন হেডমাস্টার মশাইরা। সেই আশায় জল ঢেলে দিয়েছে কমিশন। এসআইআর প্রক্রিয়া যতদিন চলবে ফুল টাইম কাজ করতে হবে বিএলওদের, বুথে বুথে। রাজ্যের সমস্ত স্কুলগুলোকে চিঠি দিয়েছে ডিইওর দফতর, মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, মানে বাংলা কথা ডিএম এর অফিস। মানে প্রায় আরও একটা গোটা মাস, জানুয়ারি মাসটা কেটে যাবে। এবার আপনারাই বলুন উপায় কি? একজন শিক্ষক তো নয়, একটা স্কুল থেকে একাধিক শিক্ষককে বিএলওর কাজে টেনে নেওয়া হয়েছে। কে কার হয়ে প্রক্সি দেবেন এখন? বুঝতে পারছেন তো কি কঠিন সংকটে পড়েছেন প্রধান শিক্ষকরা। এদিকে পাহাড় মানে দার্জিলিং, সেখানে তো আর এক বড় সংকট। সত্যি এটা সংকট আক্ষরিক অর্থে। কাল বৃহস্পতিবার থেকে দার্জিলিং পাহাড়ের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, যেগুলো এডেড স্কুল এবং অল গভর্নমেন্ট স্কুলস, জাস্ট তালা ঝুলে যাওয়ার জোগাড়। সত্যি কথা বলছি। মাধ্যমিক শিক্ষা সমিতির ঘোষণা, অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকবে। এটা আসলে দুর্নীতির ঘা, জানেন তো? অভিযোগ, গত 25 বছর ধরে দার্জিলিংয়ের শিক্ষক নিয়োগে কোনো নিয়মকানুন মানা হয়নি। স্বেচ্ছাসেবক দিয়ে দার্জিলিং পাহাড়ের স্কুলগুলো চালানো হয়েছে এতদিন। মানে অনিয়মটাই এখানে নিয়মে দাঁড়িয়ে গেছে। আজই তো পাহাড়ের ব্রেকিং নিউজ, আজ পাহাড়ের 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বিগ ব্রেকিং নিউজ। বিচারপতি প্রশ্ন তুলেছেন, রাজ্য কেন এই শিক্ষকদের বেতনের খরচ বইবে বা বোঝা বইবে? পাহাড়ে জিটিএর নিয়ন্ত্রণে থাকা এলাকায় যখন শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাহলে রাজ্য কেন বেতনের বোঝা বইবে? ওটা তো জিটিএর নিয়ন্ত্রণে থাকা এলাকা। রাজ্য সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত হয়ে যে বা যারা স্কুলের মাস্টারি হোক, পুলিশের নিয়োগ হোক, ফুড ডিপার্টমেন্ট হোক, ফায়ার ব্রিগেড হোক, এমনকি জিটিএ, সেখানে 321 জন না কজনের খারিজ করে দিয়েছে। আমাদের রাজ্যে ফ্রেশ চাকরি আউট, বরং চাকুরি কারা পাবে তার তালিকা নয়, চাকুরি কারা খারিজ হবে তার তালিকা তৈরি করতেই রাজ্য সরকার ব্যস্ত। এটাই তো দস্তুর এখন পশ্চিমবঙ্গে। হ্যাঁ, চাকরি যাওয়াটা দস্তুর, চাকরি পাওয়াটা নয়। চাকরি যাওয়াটাই স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, চাকরি যাওয়াটা স্বাভাবিক ঘটনা, চাকরি পাওয়াটা খবর। যেহেতু এটা কোর্টের বিষয় এবং প্রশাসনিক বিষয়, নিয়ে কোনো মন্তব্য করব। শুধু দর্শক, ঠান্ডা মাথায় একবার ভাবুন, মাধ্যমিক শিক্ষক সমিতি আন্দোলনের নামে অনির্দিষ্টকালের জন্য দার্জিলিং পাহাড়ের সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করে দিল। 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হলো। তার মানে দুর্নীতির জন্য আসলে ভুগতে হবে স্কুল পড়ুয়াদের। বাচ্চাগুলোর কি অপরাধ? রাজ্য সরকার, জিটিএ, তারা কি পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আদপেই চিন্তিত? শুধু কি স্কুল? কি বলছেন? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও তো চরম অরাজকতা। শিক্ষার আরেক সংকটের দিক, 4 দিন ধরে প্রশাসনিক ভবনে তালা ঝুলছে। বিক্ষোভের নামে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন তৃণমূলের অস্থায়ী শিক্ষাবন্ধু সমিতির নেতারা। হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, দাবি না মানলে তালা খোলা হবে না। তা আপনাদের দাবিটা কি? একবার শোনাই ঠোটকাটার দর্শকদের। সরকারি ঘোষণা অনুযায়ী বাড়তি ডিএ চাই, বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য চাই। দাবি আদায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিতেই হতো, আর কোনো উপায় ছিল না।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটা চরম অরাজকতা চলছে, বিশৃঙ্খলা চলছে, এক কথায় মার্শনায় চলছে। কারণ এখানটায় যারা মুখ্য ব্যক্তিত্ব, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে রেজিস্ট্রার, ফিনান্স অফিসার, কন্ট্রোলার কেউ নেই, যার ফলে এখানটায় প্রত্যেকে একজন সামন্ত। এই রাজ্য সরকারের যে নীতি, যে কিছু দলীয় পেটোয়া তৈরি করো, সেই পেটোয়ারা তারা এখানটায় আজকে লুটেপুটে খাবার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কে কতটা লুটে খাবে তার জন্য সেটা নিয়ে কিন্তু লড়াই। মাননীয় মুখ্যমন্ত্রী গত এপ্রিল মাসে যে 4% ডিএ ঘোষণা করেছিল, সেই ডিএ এখনও আমাদেরকে বর্তমান কর্তৃপক্ষ প্রদান করেনি। কিন্তু আমরা এর আগে সরকার যেভাবে ডিএ প্রদান করেছিল আমরা পেয়ে এসেছিলাম। এখন বিভিন্ন তালবাহানার জন্য আমাদের প্রায় 500 অস্থায়ী কর্মচারীদের সেটা প্রদান করছে না, তার প্রতিবাদে। ডিএ তো স্থায়ী কর্মচারীদের। মুখ্যমন্ত্রী কোথায় বলেছে এই কথাটা যে স্থায়ী কর্মচারীদের জন্য ডিএ? মুখ্যমন্ত্রী তো কখনো বলে নাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ীরা ডিএ পাবে না। মুখ্যমন্ত্রী তো আমাদের গতকালও একটা মেমোরেন্ডাম বের করেছে, যেখানে বলেছে ম্যান্ডেজ কর্মচারী, ক্যাজুয়াল কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মচারী সবার বেতন বৃদ্ধি করা হবে, ছুটি ছাটা যাতে সব সুযোগ সুবিধা পায়। এক সপ্তাহ থেকে বন্ধ হয়ে আছে ইউনিভার্সিটি, তো অ্যাডমিনিং কোনো কাজই হচ্ছে না। আমি স্কলারশিপ জমা করতে এসে জমা করতে পারছি না, মোটামুটি আমি তো 3-4 দিন থেকে ঘুরে যাচ্ছি। জমা করতে না পারলে কি সমস্যা হতে পারে? স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। 2 তারিখ ডুপ্লিকেট মার্কশিটের অ্যাপ্লিকেশন করে গেছি, তো তারপরে তো এখান থেকে কোনো ফোন টোন কোনো কিছু করেনি। এবার আজকে আমি আসলাম, এখানে দেখছি যে এখন বন্ধ আছে। আমার কালকে ইন্টারভিউ আছে। কোথায়? মালদাতে। এসএসসির ইন্টারভিউ রয়েছে কালকে। আজকে কি বলছে, কাজ হবে না? এখানে তো অফিসে বন্ধ, কাকে জিজ্ঞাসা করবো এখন কাজ হবে কিনা। আচ্ছা, যারা তালা ঝুলিয়ে দিয়েছেন তারা কোন অর্থে শিক্ষাবন্ধু বলতে পারেন? আর এসএসসি মাফ করবেন, এসএসসি নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। সেখানে তো আর একটা ঘোট পাকাচ্ছে, নতুন ঘোট, নতুন করে সংকট তৈরি হচ্ছে। সংকটটা কোথায় জানেন? জেনে নিন ভালো করে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যোগ্য চাকরিহারা শিক্ষকদের স্কুলে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এখন তো বোঝাই যাচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে না। 17ই এপ্রিল থেকে 17ই ডিসেম্বর এই 8 মাসে শুধু পরীক্ষা নিতে পেরেছে এসএসসি। এখনও একাদশ দ্বাদশের ইন্টারভিউ চলছে, নবম দশমে সবে ফল বেরিয়েছে, ভেরিফিকেশন, ইন্টারভিউ গোটাটাই বাকি। এসএসসি বলেই দিচ্ছে ডিসেম্বরে কাজ শেষ হবে না। অর্থাৎ সোজা কথায় আদালত অবমাননা, সময়সীমা পেরিয়ে গেলে জরিমানার মুখে পড়বে রাজ্য সরকার এবং এসএসসি। সুপ্রিম কোর্ট কিন্তু আগেই সতর্ক করে দিয়েছিল। পরিস্থিতি আঁচ করেই শীর্ষ আদালতের পায়ে পড়ছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। হুজুর, আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় দিন প্লিজ। মানে নিয়োগের বিষয়টি আরও 9 মাস টেনে নিয়ে যেতে চাইছে কেন? রাজ্য কি সত্যি নিয়োগ চাইছে, নাকি চাকরিহারা শিক্ষকদের চাকরি বাঁচিয়ে রাখতেই মধ্যশিক্ষা পর্ষদের এই আবেদন? আমি বলেছি এটা আপনারা স্থির করুন, কারণ এত বড় সিস্টেম, গোটা রাজ্য জুড়ে এতগুলো ইন্টারভিউ, এতগুলো ভেরিফিকেশন, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ, সব মিলিয়ে এটা এসএসসি ঠিক করবে যে যখন যদি স্বচ্ছতা এবং মেধা যেহেতু তাদের কাছে একমাত্র প্রায়োরিটি, তারা কতদিন চাইবে। যদি কেউ এখনো মনে করেন যে তৃণমূল সরকার তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, তবে আমি তাদের বলি তারা মূর্খের স্বর্গে বাস করেন। আসলে ওদের কৌশলটা হচ্ছে এইসব করে দেরি করাবে, তারপর যেমন সুপ্রিম কোর্টে দরখাস্ত করেছে যে আমাদের একেবারে সেই সেপ্টেম্বর 2026 পর্যন্ত সময় দাও, নির্বাচনটা পার করে দাও। ওদের এই অপকম্মতা নির্বাচনকে পার করবার জন্য ওরা এইসব ইচ্ছে করে দেরি করছে এবং সুপ্রিম কোর্টে কাঁদুকি গাইছে যে আমরা করতে পারছি না, মামলা হচ্ছে বলে। প্রসেস শেষ হওয়ার পর আমি এখনো বলবো যে সমন্বয় মুষ্টিমেয় কিছু বাকি থাকবে, সেটা নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর এক প্রস্থ আলাপ আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের ব্যাপারে যথেষ্ট কনসার্ন। এই মুহূর্তে সাবজুডিস কিছু বিষয় থাকে, আমি পুরোটা বলতে পারবো না, কিন্তু এই যোগ্য মানুষদের ক্ষেত্রে যদি অল্প কিছু বাকিও থাকেন, তাদের ক্ষেত্রে আমাদের সরকার বিষয়টাকে সদর্থক এবং সদয়ভাবে বিচার করবে। এই ধরনের একটা দুষ্ট চক্র, দুর্নীতিটাকে টিকিয়ে রাখার জন্য রাজ্য সরকার সবসময় তাকে লালন পালন করে যাচ্ছে। দেখেন না, আজকে জিটিএ 300 চাকরি বাতিল হয়েছে দুর্নীতির কারণে, বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। সর্বত্র এটা বেআইনি কাজ করেন। দেখুন, বল এখন সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত যদি সদয় হয়ে সময় বাড়িয়ে দেয় তাহলে ভালো কথা, কিন্তু আগের নির্দেশ বজায় রেখে
যদি সুপ্রিম কোর্ট কঠোর অবস্থান নিয়ে জরিমানা করে, যদি চাকরিহারাদের স্কুলে যাওয়ায় দাড়ি টেনে দেয়, তাহলে কিন্তু দুপক্ষই মহা ফ্যাসাদে পড়ে যাবে। প্রথমত চাকরিহারাদের বেতন বন্ধ হয়ে যাবে, এবং দ্বিতীয় বিপদটা আরও মারাত্মক, আরও বড়। স্কুলগুলো মানে স্কুলের ছেলেমেয়েরাও একেবারে মাটিতে গিয়ে বসতে হবে, বিপাকে পড়ে যাবে তারা। আমাদের জীবনে কোনোদিন শান্তি নেই। স্বচ্ছভাবে চাকরি পেয়েও আজকে আমরা প্রত্যেকটা রাত ঘুমোতে পারি না। কবে জয়েনিং হবে, আর হাইকোর্টে যা কেস চলছে সেটা জানি না কালকে কি হবে। এখন একজন শিক্ষিকার অবস্থাটা আপনাদের দেখাই। যে শিক্ষিকার কথা শুনছিলেন, শিক্ষিকা উমা সরকারের কথা আপনারা শুনেছিলেন, যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তাদের মধ্যে উমা সরকারের নামটিও ঢুকে যায়। দাগি নয় বলেই ফের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছেন, উত্তীর্ণ হয়ে যোগ্যতার প্রমাণও দিয়েছেন, কিন্তু তারপরেও দুশ্চিন্তার বেড়াজাল টপকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না। তার একটাই কারণ, নিয়োগ নিয়ে এই গড়িমসি। দুই, কি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বরের পর কি হবে, তখন বেতন বন্ধ হবে। এটা যেমন তার চিন্তা, উল্টো দিকে আবার চিন্তা হেডমাস্টারের। তাকে রেখে রস্টার বানাবেন নাকি তাকে বাদ দিয়ে রস্টার বানাবেন, তিনি এখন বুঝতে পারছেন না। যেহেতু নতুন শিক্ষাবর্ষ জানুয়ারির থেকে শুরু হচ্ছে, আমাদের তো রুটিন করতে হবে, টাইম টেবিল করতে হবে। তো টাইম টেবিলে কীভাবে রাখবো তাকে, সেই নিয়ে আমরা ধন্দে আছি। নিয়ম অনুযায়ী তো রাখতে পারবো না, তার জন্য টাইম টেবিল করতে গিয়ে তো আমরা সমস্যায় পড়ছি। এখন উনি আছেন, এখন পরে শোনা যাচ্ছে যে কোর্টে যাওয়া হবে, তাদের এক্সটেনশন চাওয়া হবে। তো চাওয়া হবে এবং পাওয়া হবে। পাওনা টাকা চাইতে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি। নদিয়ার চাপড়া হাতিশালা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য। হাটরা সবজি বাজার এলাকায় একজনের কাছে টাকা পেত গুলিবিদ্ধ ব্যক্তির বন্ধু। বুধবার সেই টাকা চাইতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। গুলি লাগে ওই ব্যক্তির হাতে। তাকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে চাপড়া থানা পুলিশ। পুলিশ বোর্ড বসানো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই এলাকায় চাঞ্চল্য। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাইক চালক। অভিযোগ, বিদ্যুৎ বিল বাকি কম করে 6 মাস। এর জেরে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার কর্মীরা। বাস দিয়ে মারধরের অভিযোগ। রানীগঞ্জে 35 নম্বর ওয়ার্ডে রনাই এলাকায় শোরগোল। রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলা ঘরের বাইরে সিজন 3 বাংলা সিরিয়াল ও ওটিটির বিগেস্ট সেলিব্রেশন। আপনাদের সাফল্যকে TV9 বাংলা উদযাপন করছে। বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ, বেস্ট ডিরেক্টর সিনেমা, এইটা আলাদা ভালোবাসা শুভশ্রী। ব্লকবাস্টার মোমেন্টস, আনফরগেটেবল ইমোশনস। 55টা বা 60টা ছবি করেছে, তার মধ্যে 50টা ছবি সুপারহিট। সবচেয়ে বড় চাঁদের হাট, বাংলার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। আমরা সবসময় আগে ছিলাম। উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলায়।